পুলিশকে দেখে লোকজন সেফ ফিল করার বদলে উল্টা ভয় পায়। পুলিশ ঘুষ নেয়, রিপোর্ট ঠিকঠাক লাগে না, গুন্ডাগিরি করে, চোরের সাথে হাত মেলায়। পুলিশ ট্যাগ যেটাতে পুলিশ লোকজনের হেল্প করার জন্য নয়, বরং লোকজনের যে আওয়াজ সেটাকে দাবানোর জন্য আনা হয়েছিল। আধার থেকে বেশি কনস্টেবল এরা নিজের বাড়ির মধ্যে লাগিয়ে রেখেছে। কেউ এই কনস্টেবলদেরকে দিয়ে সিলিন্ডার ভরাচ্ছে, কেউ যে মেম সাহেব আছে তাদেরকে বাজারে ছাড়ছে। বলতে গেলে যে কাজের লোক তাদের থেকেও অবস্থা খারাপ করে রেখে দিয়েছে পুলিশ অফিসারকে। কিন্তু আজকের দিনে সিচুয়েশন এমন হয়ে গেছে যে ক্রিমিনালরাই রোল মডেল হয়ে দাঁড়িয়েছে। The dreaded and most wanted UP gangster shouted into the ANI camera after being arrested by the Ujjain police from Mahakal temple on Thursday morning. अबू सलेम ने जेलर को धमकी दी। मुंबई पुणे एक्सप्रेसवे पर बने तलोजा जेल में बंद अबू सलेम ने सेल्फी चेकिंग के दौरान जेलर से कहा कि मैं बहुत बड़ा डॉन हूं। दरअसल जेलर को सूचना मिली थी कि कुछ कैदियों के पास मोबाइल फोन है। इसी की छानबीन के लिए जेलर ভারতবর্ষের মধ্যে নানান ধরনের গভর্নমেন্ট ডিপার্টমেন্ট আছে, তার মধ্যে পুলিশ ডিপার্টমেন্টই একমাত্র এমন একটা ডিপার্টমেন্ট যেটাকে নিয়ে লোকজনের মধ্যে একটা আলাদা ধরনের রাগ আছে। পুলিশকে দেখে লোকজন সেফ ফিল করার বদলে উল্টা ভয় পায়। দেখো, কোনো এক রাস্তার মধ্যে পুলিশ দাঁড়িয়ে আছে আর দ্বিতীয় একটা রাস্তা আছে, তো বেশিরভাগ লোকজনই প্রেফার করে যে দ্বিতীয় রাস্তা দিয়ে যায়। এই সমস্ত জিনিসের পেছনে রিজন কি আছে? এমন ইনসিডেন্স তো হতেই পারে না যে সমস্ত খারাপ লোক যারা কিনা একসাথে পুলিশ ডিপার্টমেন্টকে জয়েন করে নিয়েছে। ইনফ্যাক্ট আপনি যদি গুগলে কি বড় থেকে বড় স্ক্যান্ডেল বা স্ক্যাম সার্চ করেন, তাহলে পুলিশ ডিপার্টমেন্টই একমাত্র এমন একটা ডিপার্টমেন্ট যেখানে আজ অব্দি কোনো বড় লেভেলের স্ক্যাম বা স্ক্যান্ডেল হয়নি। দেখো, একটা পুলিশ অফিসারকে 12 থেকে 18 ঘন্টা কাজ করতে হয় বিনা কোনো উইক অফ এবং বিনা কোনো এক্সট্রা পেমেন্টে। সেকশন 22 পুলিশ অ্যাক্ট 1861 এই সংবিধানের নিয়ম অনুযায়ী একটা পুলিশওয়ালাকে তার জবের জন্য 24/7 এভেলেবেল থাকতে হবে। দেখো, আমাদের জন্য হোলি, কালী পূজা, দুর্গা পূজা এটা এক ধরনের উৎসব। সেম জায়গায় একটা পুলিশ অফিসারের জন্য এই সমস্ত জিনিস ওভার টাইম, নাইট শিফটিং, ওভার ডিউটি হয়ে থাকে। পুলিশওয়ালাকে কোনোদিনই হোলি, কালী পূজা, দুর্গা পূজা কোনো উৎসবে ছুটি পেয়ে থাকে না। দেখো, ল এন্ড অর্ডারের জন্য পুরো দেশের মধ্যে যে ডেথ হয় আউট অফ 62 কান্ট্রিজের মধ্যে ইন্ডিয়ার 42। এর মানে আপনি বাইরেকার যত দেশের পুলিশের থেকে ইন্ডিয়ার যে পুলিশ তারা বেশি সেফ। দেখো, এতটা ইনভলভমেন্ট আছে এই ডিপার্টমেন্টের প্রতিটা জিনিসে যে ছোট থেকে ছোট লুফলের অ্যাফোর্ড করতে পারে না। 1947 সালের পর থেকে আজ অব্দি 34,844 জন পুলিশ অন ডিউটি মারা গেছে। বিজয় সালার, হেমন্ত কারকরে এরা সুরবীরের মতো লড়তে লড়তে মারা গেছে। আজকের দিনে পুলিশওয়ালার অবস্থা এমন হয়ে গেছে, দেখো, একদিকে তো ওয়ার্ক লোড অতিরিক্ত, দ্বিতীয় দিকে সোশ্যাল লাইফ একদম গেছে, সপ্তাহের মধ্যে কোনো ছুটি পায় না, তৃতীয় নাম্বার হচ্ছে স্যালারি খুবই কম, আর সব থেকে বড় কথা যেটা হচ্ছে যে 16 ঘন্টা যার জন্য তারা কাজ করে, অবশেষে গিয়ে তাদের কাছে তাদেরকে গাল শুনতে হয়। তোমরা যদি আশেপাশের কোনো পুলিশওয়ালার সাথে কথা বলে থাকবে তো দেখবে কোনো পুলিশওয়ালাই এটা চাইবে না তার ছেলে মেয়ে কোনোদিনও পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে যাক। এই সমস্ত জিনিস তো ঠিক আছে, কিন্তু এই সমস্ত জিনিসের প্রতি কেউ কেন ধ্যান দেবে যখন তার নিজেরই এক্সপিরিয়েন্স পুলিশের সাথে খুবই খারাপ? পুলিশ ঘুষ নেয়, রিপোর্ট ঠিকঠাক লাগে না, গুন্ডাগিরি করে, চোরের সাথে হাত মেলায়, এরকম নানান ধরনের এক্সপিরিয়েন্স এক একজনের পুলিশের সঙ্গে। কিন্তু এই সমস্ত জিনিসের পেছনে আসল রিজন তো এটাকে বোঝার জন্য আমাদেরকে কিছুটা পিছনে যেতে হবে। খুব প্রথম ইন্ডিয়ানরা যখন 1857 সালে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে, How should we describe the events that occurred in India in 1857? The departure of the first contingent of British troops from the new Dominion of India was an historic event. This is taken by something much more valuable, a really great friendship between the British and the Indians. এখন ব্রিটিশদের সামনে একটা খুব চ্যালেঞ্জিং কাজ হয়ে দাঁড়ায় যে সব বিদ্রোহ সেটাকে দাওয়ানোর জন্য। তো এই কারণেই ব্রিটিশরা প্রথম সাল 1861 অ্যাক্ট আনে, পুলিশ ট্যাগ, যেটাতে পুলিশ লোকজনের হেল্প করার জন্য নয়, বরং লোকজনের যে আওয়াজ সেটাকে দাবানোর জন্য আনা হয়েছিল। অবভিয়াসলি এই সিস্টেমটা যদি ভালো হতো তাহলে এই সিস্টেমটা তারা নিজের দেশের মধ্যেও ইমপ্লিমেন্ট করতো। কিন্তু 1861 থেকে আজ অব্দি আমাদের দেশে সেম সিস্টেমই এখন অব্দি চলে যাচ্ছে। এই যে সিস্টেম এটা আমাদের নেতাদেরকে সুটো করে। যে এক্সপেকটেশন ব্রিটিশারদের ছিল, মানে ইন্ডিয়ান লোকেদের যারা বিদ্রোহ করতো তাদের আওয়াজ দাওয়ানো, সেম এক্সপেকটেশন আজকের দিনে আমাদের নেতাদের হয়ে দাঁড়িয়েছে। বলতে গেলে লোকজনকে কন্ট্রোল করা, কারণ পুলিশকে ল এন্ড অর্ডার সামলাতে হয়। তো আমাদের কনস্টিটিউশনে মানে সংবিধানে পুলিশকে যে পাওয়ার দিয়ে রেখেছে সেটা খুব হাই। তখনই
কোনো কারাপ্ট গভর্নমেন্ট পাওয়ারে আছে, তার বলতে গেলে শুধুমাত্র দুটাই মোটিভ থাকে। এক নাম্বার হচ্ছে কারেন্ট যে সিস্টেম চলছে সেটাকে নিজের কন্ট্রোলে আনা, আর দ্বিতীয় নাম্বার যে হচ্ছে নেক্সট যে ইলেকশন হবে সেটাকে সিকিওর করা। সিকিওর হওয়ার জন্য বলতে গেলে ফাইন্যান্সিয়ালি স্ট্রং হওয়া, নেক্সট যে ইলেকশন হবে সেটাকে জিতার জন্য যে খরচ সেটা বের করা। এটার জন্য ভারতবর্ষের মধ্যে নানান ধরনের ডিপার্টমেন্ট আছে, কিন্তু কারেন্ট যে সিচুয়েশন সেটাকে ঠিক করার জন্য যে পুলিশ আছে, তো ওটাকে কন্ট্রোলে নেওয়ার জন্য পুলিশের কাছে যে পাওয়ার আছে সেটাকে নেতারা নিজের কন্ট্রোলে নিয়ে নেয়। তো বলতে গেলে কন্ট্রোল এরা এই জুডিশিয়ারি সিস্টেম যে জাজ, সুপ্রিম কোর্ট এটাকেও করতে চায়, কিন্তু যে জুডিশিয়ারি সিস্টেম মানে সুপ্রিম কোর্ট জাজের সিস্টেম এটা সম্পূর্ণ একটা ইন্ডিপেন্ডেন্ট বডি। তো সেই কারণে এখানে এদের যে কন্ট্রোলে নেওয়ার ব্যাপারটা এটা সম্পূর্ণভাবে ফেল হয়ে যায়। কিন্তু পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে ট্রান্সফার, পোস্টিং, প্রমোশন এটা সম্পূর্ণভাবে নেতাদের হাতে থাকে। আর এখান থেকে শুরু হয় মেন ঝড়। হোক কোনো পুলিশ অফিসারের যে ট্রান্সফার আর প্রমোশন এটা এই কথার উপর ডিপেন্ড করে না যে সে কতটা ভালো কাজ করে বা কতটা দায়িত্বপূর্ণ, এই ব্যাপারের উপর নির্ভর করে যে সে কতটা ভালো কথা তার যে নেতা বা তার থেকে উঁচু র্যাঙ্কের অফিসার আছে তার কথা মানছে। যদিও সে কথা ঠিক হোক কিংবা ভুল সেটা মানতে হবেই। নিমের গাছকে কোনো নেতা যদি আমের গাছ বলে তাহলে সেটাকে তোমাকে আমের গাছ তো বলতে হবেই, তার সাথে এটাও বলতে হবে যে দেখো আমের গাছ আছে সেটাতে দুটো ফল ধরে আছে, যদি আপনার অর্ডার থাকে তাহলে আমি কি সেটা পেরে আনতে পারি। নেতা আছেন তারা তার আশেপাশে সেই সমস্ত লোককে চায় বা অফিসারকে চায় যারা তাদের হ্যাঁতে হ্যাঁ মিলাবে। ওই পুলিশ অফিসারদের পাওয়ারটাকে ইউজ করে কাকে ধরতে হবে, কাকে ছাড়তে হবে, কোন গ্যাংকে সাপোর্ট করতে হবে, কোন গ্যাংকে ভাঙতে হবে, এইসব ব্যাপারে ডিসিশন হয়। তো আপনি হয়তো এটাও লক্ষ্য করবেন যে যখনই কোনো গভর্নমেন্ট পাওয়ারে আসে অপোজিশনের যে লোক কোনো না কেসে জড়িত করে তাদেরকে জেলে নেওয়া হয়। দেখো নেতাদের ইন্টারফেয়ারেন্স পুলিশের মধ্যে যাতে না থাকে এটাকে নিয়ে মিস্টার প্রকাশ যে কিনা এক্স ডিজিপি ছিল ইউপির, সে একটা পিআইএল ডালে সুপ্রিম কোর্টের মধ্যে, আর সুপ্রিম কোর্ট এই পিআইএলটাকে একসেপ্টও করে। মিস্টার প্রকাশ এই কেসটা জিতেও যায়। পরে 22 সেপ্টেম্বর 2006 গিয়ে সুপ্রিম কোর্ট তার ফাইনাল রায় দেয় এবং সেখানে বলে যে এই যে দেখো সমস্ত পলিটিক্যাল পার্টি আছে এদের যে ইন্টারফেয়ারেন্স পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে যাতে না হয়, সাথে এই যে ইনস্ট্রাকশন সেটা সমস্ত স্টেটকে দেয়। দেখো অন পেপার তো এই সমস্ত জিনিস সব স্টেট এবং সব নেতা একসেপ্ট করে দেয়, কিন্তু গ্রাউন্ডে এইসব জিনিস ইমপ্লিমেন্ট হয় না। সুপ্রিম কোর্ট এই সমস্ত জিনিস মনিটরিং করে এবং একটা কমিটি বানায় যেটাকে জাস্টিস থমাস লিড করছিল। ওই কমিটি যেটা রিপোর্ট দেয় সেটার এক্স্যাক্ট আমি এখানে বলছি, গভর্নমেন্টই এই যে নীতি যেটা সুপ্রিম কোর্ট দিয়েছিল এটাকে মানেই না। আমি যে চার্টশিট এটা ভিডিওর স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি, তোমরা সময় পেলে পড়ে নেবে। যে সমস্ত লোক এক একটা পার্টিকে সম্পূর্ণভাবে ভরসা করে এবং বিশ্বাস করে তাদের করবো তারা অবশ্যই যে সময়টা আছে সেটাতে লক্ষ্য করবে। দেখো এইসব সমস্ত জিনিস না তখন ইমপ্লিমেন্ট হয়েছিল না এখন হচ্ছে। পুলিশ ডিপার্টমেন্ট যে আছে এটা একটা সম্পূর্ণ স্টেট সাবজেক্ট। কোনো যদি স্টেটের গভর্নমেন্ট চাই সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারবে, এটার জন্য তাকে সেন্ট্রাল গভর্নমেন্টের উপর ডিপেন্ড হয়ে থাকতে হবে না। তো একটা তো আমাদের অভ্যাস আছে যে একবার যদি কোনো পলিটিক্যাল পার্টিকে আমরা ধরে নেই তাহলে বন্ধুত্ব তালের মধ্যে কোনো ঝগড়া হোক কিংবা রিলেটিভস এর মধ্যে ঝগড়া হোক, সেই পার্টিকে হ্যাঁ তো হ্যাঁ আমরা বলবোই, উল্টা সাপোর্ট করবো। এত বছর ধরে ওই পার্টির জন্য তুমি যখন লড়ছো, কথায় কথা ঝগড়ার মতো করছো, একবার তুমি সেই নিজের পলিটিক্যাল পার্টিকে জিজ্ঞেস করে নাও না কেন সে এই সমস্ত জিনিস ইমপ্লিমেন্ট করছে না। কেউ পলিটিক্সে সমাজ সেবার জন্য আসে না, ওই সমস্ত জিনিস ফেসবুক আর টুইটারের বায়োতেই মানায়। লোক পলিটিক্স পাওয়ারের জন্যই জয়েন করে। পার্টি এটা চায় না যে তার হাত থেকে যে পাওয়ার সেটা চলে যাক। দেখো এই সমস্ত জিনিস তখনই পালিত হবে যখন আমরা চাইবো। আজকের দিনে এটা যদি নিয়ম হয়ে যায় যে পার্টি এই সমস্ত জিনিস ইমপ্লিমেন্ট করবে সেই জিতবে, তাহলে আমি 101% চান্স দেবো যে এই সমস্ত পলিটিক্যাল পার্টি এই জিনিসগুলোকে করবে। দেখো তুমি যে কোনো ডিপার্টমেন্টই উঠিয়ে দেখে নাও, যেটা কিনা আর্মি হোক, জুডিশিয়ারি সিস্টেম হোক কিংবা ইলেকশন কমিশন হোক, এগুলোতে তাও লোকজনের ট্রাস্ট এখন অব্দি আছে। কিন্তু যেই ডিপার্টমেন্টের মধ্যে নেতা একবার হাত ধরে দেয় লোকজনের যে বিশ্বাস সেটা সম্পূর্ণভাবে চলে যায়। ইনফ্যাক্ট সেই ডিপার্টমেন্টের খারাপ টাইমও শুরু হয়ে যায়। পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে 92% লোকই কনস্টেবল। তো একটা পুলিশ অফিসারের স্যালারি যেটা হচ্ছে 1 থেকে 4 বছরের এক্সপিরিয়েন্সে ইয়ারলি 2,83,960 টাকা, মোটামুটি ধরতে গেলে 23,900 টাকা করে মাস। আপনার যদি 5 থেকে 10 বছরের এক্সপিরিয়েন্স থাকে তাহলে 25 থেকে 30,000 ধরতে গেলে স্যালারি। পরে তুমি যদি 12 থেকে 16 ঘন্টা বাইরে থাকো, এরপরে তুমি যতটাই কাঞ্জুসি করো যে না করো 2 থেকে 250 টাকা তোমার খরচা হবেই হবে। তারপরে যে ক্রিমিনাল আছে তাদের ট্রান্সপোর্টেশনের খরচ, তারপরে তো কোনো বডি পাওয়া গেছে লাশ, সেটা ল্যাব টেস্টিং বা আদার্স
সোর্স করাতে একটা আলাদা খরচ। বেশিরভাগ পুলিশই এটা বলে যে এগুলোর যে রিকভারি সেটা বলতে গেলে হয়ই না। সমস্ত স্টেটের ব্যাপার আলাদা, কিন্তু আমি যদি এভারেজ নেই তাহলে প্রতিটা পুলিশ স্টেশনকে ইন্ডিয়াতে 110 লিটার পেট্রোল দেওয়া হয়। একদিনে যদি দেখা যায় তাহলে 3.6 লিটার সামথিং। আর ওই 3.6 লিটারের মধ্যেই তোমার যে পুরো এরিয়া সেটার সিকিউরিটি দেখতে হবে, পেট্রোলিং করতে হবে, কয়েদি যারা আছে তাদের ট্রান্সপোর্টেশন দেখতে হবে। ওখানেই যদি আমি কথা বলি নেতাদের, তাহলে এক একটা নেতাকে মান্থলি 250 লিটার করে পেট্রোল দেওয়া হয়। দেখো কোনো কোনো পুলিশ স্টেশনের অবস্থা এমন হয়েছে যে তাদের যে মান্থলি ইলেকট্রিক বিল সেটা ভরতেও তাদের অসুবিধা হয়। রিসেন্টলি নয়ডার একটা কেস হয়েছে যেখানে দুটো পুলিশ স্টেশনে ইলেকট্রিক সাপ্লাই কেটে দেওয়া হয় বিল না পে করার জন্য। সমস্ত জিনিস ফুলফিল করার জন্য জুগারের দরকার পড়ে। আর জুগার মানে আপনারা হয়তো খুব ভালোভাবে বুঝে গেছেন। তো বলতে গেলে ওভারঅল যে এনভায়রনমেন্ট আছে এটা এমন হয়ে যায় যে সমস্ত জিনিস নর্মাল লাগতে শুরু করে দেয়। তো ধরে নাও হয়তো তুমি একটা খুব ভালো পুলিশ অফিসার, সৎ, এরপরে তুমি কি করলে যে যত এফআইআর আছে সমস্ত তুমি নিতে শুরু করে দিলে। এর ফলে কি হলো, তোমার কাজ এটা তো বাড়লোই বাড়লো, আর তারপরে তোমাকে গিয়ে ইনভেস্টিগেশন করতে হবে, তোমাকে প্রমাণপত্র জোগাড় করতে হবে, এমনকি কয়েক মাস অবধি তোমাকে ফাইল মেনটেন করতে হবে। যত বেশি তুমি এফআইআর নেবে তত খারাপ তোমার পারফরমেন্স ধরা হবে। তৃতীয় জিনিস, তোমার যে পুরো স্টেশন সেটার নামও বদনাম হবে। যত বেশি এফআইআর তত বেশি ক্রাইম রেট। দেখো আমাদের দেশের মধ্যে 144টা পুলিশ 1 লাখ লোকজনের দেখাশোনা করছে। সেম জায়গায় 56,944 জন পুলিশ 20,828 জন ভিআইপির দেখাশোনা করছে। 663 জন লোকজনের দেখাশোনা একটা পুলিশ অফিসার করছে। অন্যদিকে 3টা পুলিশ অফিসার একটা ভিআইপি লোকজনকে দেখাশোনা করছে। এটির যে আসল কারণ সেটা হচ্ছে কারো হয়তো রিয়েল লাইফ থ্রেট আছে সেই জন্য, কিন্তু হয়তো কারো রিয়েল লাইফ থ্রেটও নাই, সেও সোয়াগের জন্য বা অ্যাটিটিউডের জন্য পিছনে 3টা পুলিশ সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। দেখো দেশের আধার থেকে বেশি কনস্টেবল এরা নিজের বাড়ির মধ্যে লাগিয়ে রেখেছে। কেউ এই কনস্টেবলদেরকে দিয়ে সিলিন্ডার ভরাচ্ছে, কেউ যে মেম সাহেব আছে তাদেরকে বাজারে ছাড়ছে। বলতে গেলে যে কাজের লোক তাদের থেকেও অবস্থা খারাপ করে রেখে দিয়েছে পুলিশ অফিসারদের। তো এই সমস্ত জিনিসের সলিউশন কি? দেখো পুলিশ তার কাজ খুব ভালো করে জানে, দে আর কেপেবল অ্যান্ড ট্রেন টু হ্যান্ডেল এনি সিচুয়েশন। এবার কোনো অশিক্ষিত মানুষ যদি তার কাজের মধ্যে ইন্টারফেয়ারেন্স করে তাহলে সেখানে অসুবিধা তো সৃষ্টি হবেই। যেই সমস্ত লোকজনকে হাত করে পরিয়ে জেলের মধ্যে রাখা হয়েছে সেই সমস্ত লোককে যদি তুমি সেলিউট করাও তাহলে সেখানে একটা পড়াশোনা করা আইএএস অফিসারও মাথা মোটা লাগবে। তৃতীয় নম্বর জিনিস, ক্রাইম আটকানোর জন্য যে দায়িত্ব সেটা শুধুমাত্র পুলিশওয়ালাদের নয়, আমাদেরও। কাস্টের নামে লোকজন যে ক্রিমিনাল আছে তাদের সাপোর্ট করে, কোনো ফেভারিট পার্টির যদি ক্রিমিনাল হয় তাকেও লোকজন সাপোর্ট করে। আগে হতো যে নিজের আত্মীয় স্বজনের মধ্যে যদি কেউ ক্রিমিনাল বেরোয় যেত লোকজন তাকে বিয়ের কার্ডও দিত না, কিন্তু আজকের দিনে সিচুয়েশন এমন হয়ে গেছে যে ক্রিমিনালরাই রোল মডেল হয়ে দাঁড়িয়েছে। সমস্ত জিনিস অবশেষে এসে আমাদেরকেই ব্যাকফায়ার করবে, কারণ নেতা যে আছে সে তো খুব খারাপ ভাষায় অপমান করে বেরিয়ে যাবে, কিন্তু অসুবিধা যে আছে সেগুলো আমাদেরকেই ভোগ করতে হবে। দেখো শেষে আমি একটাই কথা বলবো, মালিবাদ কমিটি আছে, পদ্মা ভাইয়া কমিটি আছে, রেবেরো কমিটি আছে, এরা খুব ভালো ভালো রেকমেন্ডেশন দিয়েছে তাদের বইয়ে পুলিশ রিফর্মকে নিয়ে। কোনো গভর্নমেন্টেরই ইন্টেনশন নাই যে পুলিশ রিফর্মসগুলোকে ইমপ্লিমেন্ট করার। এই যে ছবি আমি স্ক্রিনে শো করছি এটাকে আমরা বুঝে নিই যে গভর্নমেন্ট কিভাবে পুলিশকে হেল্প করছে রিফর্ম করতে।